গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। আমি বনি আমিন। আজ 29 জুন 2021, আজ মঙ্গলবার। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে 3:50 33 সেকেন্ডস। প্রিয় বন্ধুরা, আমি একটি কাজ থেকে ফিরে গাড়ির ভেতরে বসে মেঘলা আকাশে একটু রাস্তার এক সাইডে গিয়ে বসে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। গতকাল রাতে একটা ভিডিও রিপাবলিশড। এই ভিডিওটি আমি তৈরি করেছিলাম প্রায় পাক্কা 2.5 বছর কি তারও বেশি হবে, প্রায় 3 বছর হয়তো বা হবে। সে সময় এই ভিডিওটা আমি রিলিজ করেছিলাম। তো ভিডিওটা বেশ লম্বা ছিল। এই ভিডিওটা বাংলাদেশের কূটনৈতিক প্রবাসী যে অ্যাম্বাসিগুলো আছে বা কনসুলেট জেনারেলগুলো আছে বা হাই কমিশন যে আছে সেই বিষয়ে আমি কথা বলেছিলাম। গতকালকে যেটা দিয়েছি সেটা ছিল মূল ভিডিওর একটা কাটছাট, জাস্ট দিয়েছি, এমনিতেই মন চাইলো দিলাম। শত কথা হলো, আমি কিন্তু বাংলাদেশে আমার জন্ম। আমি তো আর পেরু, কলম্বিয়া বা নাইজেরিয়া নিয়ে আলাপ করি না, কারণ আমি তো সেই দেশে জন্মগ্রহণ করিনি। তো আমাকে অবশ্যই বাংলাদেশ নিয়েই আলোচনা করতে হবে, যেহেতু আমার নাড়ি সেখানে পোঁতা আছে, সেজন্যেই। তো আমি মাঝে মাঝে আমি বাংলাদেশ বিষয়ে কথা উঠি যখন অসামঞ্জস্য কিছু দেখি, যেটা অনৈতিক কিছু দেখি, সেই বিষয়গুলো মনের মধ্যে চাড়া দিয়ে ওঠে। অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। সেই ভিডিওতে গতকাল ছিল 28 জুন 2021। আমি বেশ এই ফিল্মের 12 মিনিটের যে ভিডিওতে আমি পরপর 3 বার আমি লাগিয়েছি চর্বিত চর্বণ পুনঃপ্রকাশিত ভিডিও। আপনি লক্ষ্য করবেন কিন্তু সেখানে এর পরেও 2 কি 3 জন, এবং যাদেরকে আমি একদম টার্গেটেডভাবে চিনি, ভালো শিক্ষিত, এদের মধ্যে 2-1 জন হয়তো ইউটিউব চ্যানেলও চালান। তাদের কমেন্ট আমাকে একটু আশ্চর্য করেছে। শত হলো বাঙালি, এপার না ওপারের বাঙালি, লিখেছে যে এই ভিডিওটা মনে আগে দেখেছি, এই ভিডিওটা তো আগে প্রচার করা হয়েছিল। এ বাবা, বলে কি রে, আমি তো শুরুতেই বলে দিয়েছি এটা চর্বিত চর্বণ পুনঃপ্রকাশিত এটা, তারপরে এই ধরনের প্রশ্ন কেন? তার মানে বাঙাল মেধাহীন, সেই আপনি যতই করেন, যতই আপনি ইউটিউব চালান বা যতই কিছু করেন, কিন্তু আপনার ওই মেধার মধ্যে যখন চর্বি জমে যায় তখন আর এই কাউকে কমেন্ট করতে আপনার এগুলা বাঁধে না। লেখাই তো আছে, 3-4 বার লেখা আছে। ঠিক আছে, একবার মিস করেছো তো দ্বিতীয়বার আছে, দ্বিতীয়বার মিস করেছো তৃতীয়বার আছো। সকালে উঠে আরেকজন ফোন করলো, আচ্ছা আপনি কি সেই হামিদ, অর্থাৎ নওগাঁর পার্লামেন্ট মেম্বার ছিল, ডেপুটি স্পিকার ছিল, ভদ্রলোকের নাম ছিল আখতার হামিদ, সেই পার্লামেন্ট মেম্বার, তার বোনের কথা বলছেন? আরে বাবা, সেটা তো লেখা আছে, আবার প্রশ্ন কেন করবে? মেলবোর্নে আপনি আছেন, ভালো পজিশনে আছেন, আপনি জানেন সেই ববকাট যে মেয়েটা সেই 2001, 2002, 2003 পর্যন্ত ছিল, সেই আখতার হামিদ ডেপুটি স্পিকার, যে প্রয়াত বিএনপির পার্লামেন্ট মেম্বার ছিল এবং বিএনপি লিডার ছিল, আমি তার বোনের কথা বলছি এবং তার ভগ্নিপতি কামালের কথা বলছি। কামাল, হি ওয়াজ ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। বোন যেহেতু ক্যানবেরায় ট্রান্সফার হয়েছে, কামালকে এখানে আনার জন্য, কামাল তখন সম্ভবত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল ইনকাম ট্যাক্সের 2001-2, কামালকে আনার জন্যে হামিদ ক্ষমতায় থাকা সত্ত্বেও হামিদের বোনকেই বেশ 2 জনকে সন্তুষ্ট করতে হয়েছে তার স্বামী ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তাকে ডেপুটেশনে এইখানে এই ফরেন মিনিস্ট্রি ক্যানবেরাতে আনার জন্যে। তো এত ভেঙে বলতে হবে কেন আমাকে সুনির্দিষ্টভাবেই কেন বলতে হবে? আমি তো বলেছি আখতার হামিদ বিএনপির। তাহলে ওখানে কাকের মাংস কাকে খায়? ক্ষমতায় থাকা সত্ত্বেও তার বোনকে তুষ্ট করতে হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজনকে, এবং আরেকজন, সে আমি আর বলছি না, somehow that gentleman is very well connected with me, very well connected. রিসেন্টলি সে রিটায়ার করেছেন। আমি কামালের স্ত্রীর কথাই বলছি। আমি যখন কোনো ভিডিও করি, আমি আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে আমি ইনিয়ে বিনিয়ে বলি
আমি ইসরায়েল সম্পর্কে বলেছি, এখন থেকে 2 বছর আগে বলেছিলাম যে ইসরায়েলের দরজা বাংলাদেশের জন্য খোলা হবে, বনিয়ামিন ইসরায়েলে যাবে। আমি ডিটেলস বলতে চাচ্ছি না। এই যে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলকে উঠানোর বিষয়ে আমার কোনো প্রত্যক্ষ পরোক্ষ কোনো ভূমিকা ছিল কি বা আছে কি বা ছিল কি না, আমি সেই বিষয়ে কখনো বলিনি। কিন্তু এখন থেকে 2-3 বছর আগে আমি কিন্তু হালকাভাবে একটা ইঙ্গিত দিয়েছিলাম, ইটস গনা হ্যাপেন, ইটস গনা হ্যাপেন। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন, আপনি ইসরায়েলের ভিডিও দেওয়ার কথা ছিল, দেন না কেন? ইয়েস, আমি গিয়েছি, বাট দ্যাট ওয়াজ নট এ প্রাইভেট ট্যুর। আমার প্রাইভেট ট্যুরের হলেই আমি দিতে পারি। আমি যদি অন্য কোনোভাবে যাই তাহলে আমি সেগুলোর ভিডিও আমি ব্যবহার করতে পারি না, আমি সেই ভিডিওগুলো দিতে পারি না। প্রিয় বন্ধুরা, প্রাইভেটলি আমার যাওয়ার কথা ভেরোনিকাকে নিয়ে, করোনার আগেই যাওয়ার কথা ছিল। 1.5-2 বছর তো আমরা সাফার করছি। এর মধ্যে আরেকজন আমাকে সেদিন খুবই বুদ্ধিমান লোক, তিনি আমাকে প্রশ্ন করলেন, ওপেনলি প্রশ্ন করেছেন এবং ইমেইলও কয়েকজনে লিখেছিলেন। ইমেলে যেহেতু আপনাদের অ্যাক্সেস নেই, সুতরাং আমি এখন গল্প বানিয়েও বলতে পারি, কিন্তু ওপেনলি যারা প্রশ্ন করছে সেগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। তিনি প্রশ্ন করছেন আমেরিকা থেকে ভদ্রলোক, যে আপনি সেই তো বললেন ইসরায়েলে যাবেন, ইসরায়েলে গেছেন, ইসরায়েলে যাবেন, আপনি ভিডিও দিচ্ছেন না কেন? আমি তাকে প্রাইভেটলি উত্তর দিয়েছি এবং আমি ওপেনলিও মনে কিছু বলেছি। দেখবেন অনেক কিছুই এত ডিটেলস বলা যায় না। আমি এখানকার যে অনিয়মগুলো, এত ডিটেলস বলা যায় না। এত ডিটেলস বলতে গেলে অনেক সমস্যা আছে। আকারে ইঙ্গিতে যতটুকু বলি ওইটুকু বুঝতে চেষ্টা করবেন। বাংলাদেশের কূটনৈতিক ব্যবস্থা কেন এত নাজুক অবস্থায় আছে এবং বাংলাদেশের এখনও পর্যন্ত যারা ওয়াশিংটনে আছেন, আমি আমেরিকাতে ওয়াশিংটন পোস্টিং, অস্ট্রেলিয়ার পোস্টিং এবং দামি দামি দেশগুলোর রাষ্ট্রদূতদের পোস্টিংগুলো সাধারণত নন পলিটিক্যাল হয়ে থাকে, সাধারণত। তারপরেও যে একদম সম্পূর্ণ নন পলিটিক্যাল হয় এটাও ঠিক না। এর মাঝেও শস্যের মাঝে ভূত থাকে। যেমন এখানে আগের একজন রাষ্ট্রদূত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ভদ্রলোক, আলো ভাই, ওনার ডাকনাম হচ্ছে আলো, মাসুদ উদ্দিন চৌধুরী আলো। কারণ আলো ভাই যখন লালখান বাজার পুলিশ লাইনে থাকতেন, তার একমাত্র ভাই সাইফুল আমার ব্যাচমেট, ওনার নাম আমি সেভাবেই জানতাম। তো ডাকনাম আলো ভাই। আমি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, এখন পার্লামেন্ট মেম্বার বর্তমানে। ওনার পোস্টিংটাও কিন্তু ক্যানবেরাতে হয়েছিল। আলো ভাইয়ের পোস্টিংটাও ছিল পলিটিক্যাল। ওনার সম্পর্কে আমার মনে হয় কটু মন্তব্য করার মতো কিছু নেই। হি ওয়াজ ভেরি গুড ম্যান, যদিও এটা পলিটিক্যাল ছিল। ডেপ্লয়মেন্ট বলবো, ডেপ্লয়মেন্ট তো অন্য শব্দ। ধরুন ওনাকে পাঠানো হয়েছে মাসুদ ভাইকে, ভেরি গুড ম্যান। তবে সাধারণত যেই আসুক না কেন, এখানকার দূতাবাসের দূতদের মূলত কোনো কাজ থাকে না। এরা নিজের পজিশনটাকে ঠিক রাখার জন্যই এরা মূলত বাংলাদেশের যেই সকল আমলা বা ক্ষমতাধর ব্যক্তি যারা আছে বা তাদের সন্তানরা যারা এখানে লেখাপড়া করে, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে দেখভাল করা, এগুলোই করে থাকে। এমনকি একজন জয়েন্ট সেক্রেটারির ছেলে, সে অনেক আগে এখানে স্টুডেন্ট হিসেবে লেখাপড়া করতো, সেই ছেলেটার দৈনন্দিন বাজার কী হবে, কি খাওয়া দাওয়া হবে, সেগুলো বাংলাদেশ দূতাবাস থেকে একজন প্রোটোকল অফিসার তিনি মেনটেন করতেন, খোঁজ খবর নিতেন। সে যাও, আরও ডিটেলস অনেক কথা আছে, এসব বলা ভালো না। তবে আপনারা যারা আছেন, যারা ইটালিতে আছেন বা মালয়েশিয়াতে আছেন বা মিডল ইস্টে আছেন, তো এই ধরনের বিভিন্ন দেশে আপনি দেখবেন বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত থেকে শুরু করে স্টাফ যতজনই আছে, এরা 2-1 ছাড়া, আমি সবাই খারাপ না, আপনাকে মনে রাখতে হবে সবাই খারাপ না, কিন্তু একটা অফিসের ভেতরে সবাই খারাপ হতে পারে না। 1-2 কোনোভাবেই তারা ভালো হয়ে যায়, কিন্তু সেই ভালো থাকাটা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। যেমন ধরেন মালয়েশিয়াতে আমি দেখেছি, এর মধ্যে 1-2 আমি যখন লাস্ট গিয়েছিলাম, ভিডিও করেছি আমি শুনেছি 2-1 ভালো পড়েছে ওখানে। তবে ওরা ওই খারাপদের চক্করে তখন খারাপ হয়ে যায় অথবা নিশ্চুপ থাকে, নির্বিকার থাকে। পৃথিবীতে সবাই খারাপ না, কিন্তু সবাই খারাপ না। এবং
একটা জিনিস আপনি মনে রাখবেন, একই পরিবারের মা বাবার ঘরেই জন্ম, সব ভাই বোন কিন্তু একই রকম হয় না, এর মধ্যে দুষ্ট হয়, ভালো হয়, সেই রকমই। তবে যেই পরিবারের প্রায় 7জন সন্তানের মধ্যে 6জন খারাপ, সেইখানে মা বাবাকেই দায়ী করা যায় যে মা বাবার শিক্ষাটা ছিল না, পারিবারিক শিক্ষা ছিল না বলে 6টা সন্তানই খারাপ হয়েছে। একটা এইটা দৈবক্রমে ভালো পড়ে গেছে এবং সে তখন কি করে, সে গায়েব হয়ে যায়, তখন সে নাই নাই ভাব থাকে আর কি। আচ্ছা যা হোক, আমি এই চ্যাপ্টার থেকে আমি ফিল্মের লাইনে চলে যাই। যেমন ধরেন আপনি ফিল্মের নায়িকা সেই সুচন্দা, ববিতা আর চম্পা, 3 বোন 1 ভাই। চার্চিল এখানেই থাকে, সিডনিতেই থাকে চার্চিল, বয়স আমাদের একটু বড়। ধরুন বোনদের এই নখরামি, এই নাটকবাজি বা সিনেমাতে যাওয়া তো বুঝেন, অনেকে বলে সিনেমাতে নায়িকা মানে হাফ কাস্ট প্রস্টিটিউট। এই কারণেই চার্চিল কিন্তু অনেক দিন কিন্তু সে কিন্তু তার বোনদের পরিচয় দেয়নি, কারণ সে অ্যাজ এ ম্যান হি ইজ এ ভেরি গুড ম্যান। বোনদের এই ফিল্মের লাইনের জন্যে চার্চিল নিজেকে পরিচয় দিতেও সে লজ্জাবোধ করত, খুবই লজ্জাবোধ করত, এবং কাউকে সে কখনো বলতো না যে ববিতা আমার বোন, চম্পা আমার বোন, সুচান্দা আমার বোন, এগুলো বলতো না। সেই আমলের নায়িকারা তবুও ভালো ছিল, তারা কিন্তু এখনকার মতো না। এখনকার তো এরা রেড নিয়ে চলে, এদের গলায় কিন্তু রেড ঝুলানো থাকে আর কি। তখন কিন্তু রেড ঝুলানো ছিল না, এখন কিন্তু প্রায় নায়িকাদের গলায় রেড ঝুলানো থাকে, কত রেট, এবং 1 রাতের কত রেট, 2 রাতের কত রেট, বা আপনি যদি বাইরে নিয়ে যান তাহলে কত রেট। তখনকার নায়িকারা রেট ছিল না, রেটটা ছিল গোপন, এখন রেটটা ডাইরেক্ট আর কি। সম্প্রতি যেটা ঘটেছে যে এই মেয়েটা কি যেন নাম, পরিমণি বা এই টাইপের আরও যারা আছে, এরা কিন্তু সরাসরি গলায় রেট ঝুলিয়ে চলে। তো যা হোক, আমি এক কথা বলতে আরেক কথায় চলে গেলাম। আমি বললাম যে কোনো পরিবারে যখন সবগুলো সন্তানেই যখন পরিচয়হীন হয়ে যায়, তখন যিনি পরিচয়দাতা যে একজন ভালো লোক বা ভালো সন্তান, সে কিন্তু তখন নিজেকে গায়েব করে ফেলে, লুকিয়ে ফেলে, সে হয়তো দেশান্তর হয়ে যায়। যেমন চার্চিল দেশান্তর হয়ে গেছে, চলে এসেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। তেমনই যদি দে আর রিইউনাইটেড নাও, তারা ভাই বোন সবাই এখন রিইউনাইটেড। বাট আমি আগের কথা বলছি, যৌবন যখন চকচক করছিল, সেই চম্পা চকচক করছিল, ববিতা, সুচন্দা যখন ওই যে আমাদের সেই চাঁদপুরের যে মিজানুর রহমান আওয়ামী লীগের নেতা, যার মানে জাহির রায়হান মারা যাওয়ার পরে সে যখন মিজানুর রহমানের রাক্ষেল ছিল, রাক্ষেলের খাঁটি বাংলাটা কি যেন, রক্ষিতা ছিল সুচন্দা, সে আমাদের কথা বলছি, তখন অবশ্যই ভাই হিসাবে তার লজ্জা লাগতো। এখন আমি আপনাকে আবার মূল কথায় ফেরত আসি যে আপনারা, আমি যখন কোনো কথা বলি ওখান থেকেই আপনারা বের করতে চেষ্টা করবেন যে আমি আসলে কি বলছি। এবং আমি ডেপুটি অ্যাম্বাসেডর মুলার ফিজি সুবাতে যার পোস্টিং ছিল, আমি কোনো একটা বিষয়ে গিয়েছিলাম, বৈঠকে বসে যখন আড্ডা দিচ্ছিলাম, আড্ডার সময় এই কথাটা, উনি পরে ডক্টরেট করেছিলেন আমি জানি না, বাট মুলার, উনি পরে মিডল ইস্টের 2টি দেশে সম্ভবত তিনি আমেরিকার রিপ্রেজেন্টেটিভ ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, সেই মুলার 2000 সনে সুবা ফিজিতে। এই হঠাৎ করে তার বলে না, একটা প্রসঙ্গ আসতে 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 তখন বলে, তখন আমি জিজ্ঞেস করলাম যে আমাদের বাংলাদেশ, আমার জন্মদেশ কেন এগোচ্ছে না। তখন তিনি আমাকে ওই যে কথাটা বলল যে তোমাদের বাংলাদেশের মন্ত্রী, আমলা বা ক্ষমতাধর যারা আছে, এরা সঠিকভাবে কাজ করে না, এদের মধ্যে দেশপ্রেমের বড় অভাব। এরা মূলত রাষ্ট্রীয় কাজ করার সময় যে পবিত্র দায়িত্ব এদের উপরে ন্যস্ত আছে, সেই পবিত্র দায়িত্ব পালন করার সময়ও এরা কাজের সময় এদের মাথা থাকে মেয়েদের ভোদায়, আর এদের ধন থাকে কাজে। আমি মুলারকে জিজ্ঞেস করলাম ধন মানে কি, বলবো ওই যে কলম, ওই যে সেক্রেটারি বা আমলা বা মিনিস্টার যখন কোনো রাষ্ট্রীয় কোনো কাজে যখন সিগনেচার করছে, ওই কলমটা হচ্ছে ওর ধন, কিন্তু ওর মাথা কিন্তু তখন ওই মেয়ের ভোদার ভিতরে। এই জন্য তোমার বাংলাদেশ কখনো উন্নত হচ্ছে না। এই লিস্ট ধরলে বাংলাদেশের প্রচুর প্রচুর আমলা, মন্ত্রী,
এবং কূটনীতিবিদ যারা আছে এরা আসলে কিন্তু এদের নষ্ট চরিত্র। এখন নাম ধরে 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 বলতে গেলে ঝাঁপি খুলে যাবে। কম্বলের ওই যে লোম বাঁচতে বাঁচতে কম্বলটা কিছুই থাকবে না। সেজন্য ওই একটা দুটো লোম তুলেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই লোম, সবগুলো তোলা যাবে না, বাকিটা তোমরাই দেখে নেবে। আমি সত্যি দুঃখিত, গতকালকে যেই ভিডিওটা গেছে কাটছাট, সেই ভিডিওটার একটা আমি জাস্ট এটা একটা ধারাবাহিকতার একটা জবাবদিহিত আমি করলাম মাত্র। এটাকে তুমি মনের কথাও বলতে পারো, এটাকে তুমি মনে করতে পারো যে এই বৃষ্টি ভেজা এই বিকেলে গাড়িতে বসে বনি আমিনের প্রলাপও বলতে পারো। আমি সবসময় দাবি করি, সবসময় বলি, আমি জ্ঞানী না, আমার জ্ঞান নেই, কিন্তু আমি অভিজ্ঞতার ভাণ্ডার। এই জগৎ, এই বিশ্ব ঘুরে ঘুরে আল্লাহ ভগবান আমাকে অনেক দেখিয়েছে। আমি যা বলি আমি আমার অভিজ্ঞতা, আমার স্মৃতি থেকে বলি। আপনারা আপনাদের জানা মতে এই সারা পৃথিবীতে যেখানে বাংলাদেশি দূতাবাস আছে, দূতাবাসের ইংরেজি সেই কনসুলেট জেনারেল হতে পারে, অ্যাম্বাসি হতে পারে, হাই কমিশন হতে পারে, যাই হোক, ওদের ফরেন মিশন, একজন রাষ্ট্রদূত, একজন দূতাবাসের পিতা দূত আমাকে জানাবেন যে এই লোকটি দেশের স্বার্থে কাজ করেছে এবং এই লোকটির সুনাম ব্যাপক। আমি আপনাকে সীমা দিচ্ছি গত 30 বছরের ভেতরে। 30 বছরের আগে হয়তো বা থাকতে পারে, তবে আপনি যদি সিলেটের সেই হুমায়ুন রশিদের কথা বলেন, উনি খুব লুচি খেত। লুচি খেলে, বেশি লুচি খেলে কী বলে, লুচ্চা। আচ্ছা যাক, আমি সেটা বলছি না। নষ্ট চরিত্রের লোক এখন আছে, তিনি এখন কবরে আছেন। এরা কিন্তু ঝালর বাতিও আনতো, জুতা সাপ্লাই করতো, ব্যক্তিগত জিনিস, কাপড় সাপ্লাই করতো, বইয়ের কাপড় আনতো ডিপ্লোম্যাটিক ব্যাগে। আমি অত দূরে যাব না, সেটা 35 বছর আগের কথা। আমি এই গত 30 বছর 91 থেকে 2021 অবধি এই সীমার মধ্যে 30 বছরের ভেতরে একজন দূতাবাস পিতা বের করবেন যিনি বাংলাদেশের স্বার্থে পৃথিবীর যে কোনো দেশে, সেটা ওয়াশিংটন, ক্যানবেরা, লন্ডন, নাইরোবি অথবা রিয়াদ অথবা আঙ্কারা, যেখানেই হোক, একজন রাষ্ট্রদূত যিনি দেশের স্বার্থ রক্ষা করেছিলেন এবং দেশের কোনো সাংসদের, কোনো মন্ত্রীকে তোয়াজ করেননি এবং তিনি শুধু রাষ্ট্রীয় স্বার্থে কাজ করেছেন, এই রকম নিষ্কলুষ দেশপ্রেমী জেনিয়াস একজন অ্যাম্বাসেডর, একজন দূতকে আপনি বের করবেন। যদি পান আমাকে জানাবেন, আমি খুশি হব। আমি বরং আমার অনেক কথা আমি উইথড্র করে নেব। এখন আমার কথা শেষ, চলুন একটা গান শুনি। একটা গান সেটা খুব ভাইরাল হয়েছে, আর এই গানটা তুরস্কের একটা রেস্টুরেন্টে বনি আমিন এবং ভেরোনিকা যখন ডিনার করছিল, তখন এই তুরস্কের মেয়েটা ব্যালি ড্যান্স দিয়েছিল। এই ব্যালি ড্যান্সটা আমার খুব ভালো লেগেছে, দারুণ। মেয়েদের তলপেটে যখন চর্বি থাকে না, চর্বিহীন এই তলপেট নৃত্য দারুণ লাগে। চলুন, ইংরেজিতে বলে ব্যালি, আমি বলবো পেট নৃত্য না, তলপেট নৃত্য। এখন দেখি, আজ তাহলে ছাড়ি। আমি বনি আমিন ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ।